ঈদের খুশি ভাই, ঈদের খুশি। নতুন আরো এক সুখবর দিতে যাচ্ছি আপনাদেরকে। যদিও বাংলাদেশের আসলে কপাল খুলে গেছে, যদি আমাদের রিজার্ভ থাকে, মাশাআল্লাহ ভালো রিজার্ভ আছে। আমার মনে হয় যে এই সুযোগটাকে কাজে লাগানো উচিত, কারণ সুযোগ বারবার আসে না। দর্শক, বাংলাদেশের কাছে এক প্রস্তাব নিয়ে এসেছে মাননীয় প্রধান বিচারপতির একটা ইঙ্গিত এবং প্রশ্ন রাজনীতিতে গভীর প্রশ্নে উদ্বেগ করছে। ডক্টর ইউনূস সরকারের আলোড়ন সৃষ্টিকারী যুগান্তকারী সিদ্ধান্ত, 54 বছরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সিদ্ধান্ত, তাহলে তো ঘটনা পুরোপুরি ঘটে যায়। কিন্তু যেটা দিছে এটাকে বলে একেবারে চিকনে বাঁশ দিয়ে দেওয়া। হ্যাঁ, একদম লম্বা আছিলা বাঁশ। খেলা কিভাবে খেলতে হবে, বিশেষ করে দাবা খেলা যারা জানে তারা বুঝবেন কথাটা। খুব ঠান্ডা মাথায় খেলতে হয়, পৃথিবীর সব চিন্তা বাদ দিয়া ওই খেলার দিকে মনোযোগ দিতে হয়। পিছনে যারা আছে, বড় ভাইরা মুরব্বীরা যা বলে, বুদ্ধিমানরা সেইভাবেই চলে। খোদা পাগলা যে পথে, লুলা পাগলাও সেই পথে। আয় রে, বিপিনুর করলো নাকি বন্ধুরা? দেখেন, বিপিনুর এই সাপের লেজ দিয়ে গান চুলকাইছে। এইবার আপনি টের পাবেন, ওই যে ফজা বাংলা যে পথে গেছে, আপনি লুলা পাগলা সেই পথে যাবেন। আমার মনে হয় রুমিন ফারহানার রাজনৈতিক ক্যারিয়ারও ওদের মতোই, অন্যান্যদের মতোই এখানেই ইতি ঘটলো। সে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে আমাদের কাছে মনে হয় না। বিশেষ করে যদি আভিজাত্য বোধ থাকে, আত্মসম্মান বোধ থাকে, তাহলে আমার মনে হয় রুমিন ফারহানা অন্য কোনো জায়গায় এই ঘটনার পরে আর সে কোথাও টকশোতে গিয়ে বড় বড় করে কথা বলবে না, যদি আত্মসম্মান বোধ থাকে। মাঠে নেমে পড়েছে, তার সবচেয়ে সবল চিহ্নটাই হলো ফজলুল। ফজলুল নেমে পড়া মানে মাঠে নেমে পড়ছে। এটাই তো হাসিনার বক্তব্য, এটাই রয়ের বক্তব্য, এইটাই আবার ওয়াকারের বক্তব্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ফজলুর রহমান, অর্থাৎ যাকে আমরা ফজু পাগলা বলে বলি, এর ক্যারিয়ার শেষ। এ ইতিপূর্বে 4 বার দল চেঞ্জ করেছে, তারপরেও সে যদিও বড় বড় গোলায় আদর্শের কথা বলে, আর দল যে চেঞ্জ করে বারবার, এই দল রেখেও দল, ও দল রেখেও দল, এই আদর্শ থেকে যে আদর্শের উপর স্থির থাকতে পারে না, আদর্শ পরিবর্তন করে, তার আবার চরিত্র কিসের আদর্শের কথা সে বলে। এই সমস্ত লোকজনের আদর্শ নিয়ে আমাদের চলতে হবে? যারা এরা তো চরিত্রহীন বলে লোকজন, যে যেখানে সুবিধা পাচ্ছে না অন্য জায়গায় চলে যাচ্ছে। তো এই ফজলুর রহমানের ক্যারিয়ারও কিন্তু একেবারে শেষ। আমরা সর্বশেষ দেখলাম রুমিন ফারহানাকে ধরেছেন পিনাকি ভট্টাচার্য। রুমিন ফারহানাকে গতকাল পিনাকি ভট্টাচার্য এমন ভাবে ধরেছে, আমার মনে হয় রুমিন ফারহানার রাজনৈতিক ক্যারিয়ারও ওদের মতোই, অন্যান্যদের মতোই এখানেই ইতি ঘটলো। সে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে আমাদের কাছে মনে হয় না। বিশেষ করে যদি আভিজাত্য বোধ থাকে, আত্মসম্মান বোধ থাকে, তাহলে আমার মনে হয় রুমিন ফারহানা অন্য কোনো জায়গায় এই ঘটনার পরে আর সে কোথাও টকশোতে গিয়ে বড় বড় করে কথা বলবে না, যদি আত্মসম্মান বোধ থাকে। কিভাবে শুরুটা হয়েছিল, তিনি টকশোতে গিয়ে, তিনি কিন্তু প্রচুর টকশো করেন, তো টকশোতে গিয়ে তিনি ছাত্র শিবিরকে বললেন যে এরা মুনাফেক, যারা পরিচয় গোপন করে রাজনীতি করে এরা মুনাফেক। পিনাকি ভট্টাচার্য একেবারে স্বয়ং তার পিতাকে মুনাফেক বানিয়ে দিলেন। মুনাফেক শেখ রুমিনুর রহমান, শেখ হাসিনার সুবিধাভোগী। আপনি শেখ হাসিনার কাছ থেকে সুবিধা নিয়েছেন, আপনি প্লটের জন্য আবেদন করেছেন, প্লটের জন্য আপনি বলছেন যে আমি আবেদন ওই দিনই উইথড্র করে নিয়েছিলাম। আপনি কেন উইথড্র করে নিয়েছেন? আপনি আবেদন করেছিলেন কেন? আপনার কি জায়গা জমির অভাব? আপনার কি ফ্ল্যাট বাড়ির অভাব? আপনি শেখ হাসিনার কাছে প্লট চাওয়া মানে তো আপনার নৈতিকতার প্রশ্ন দাঁড়ায়, আপনার নৈতিকভাবে আপনি দুর্বল। কেন আপনাকে প্লট চাইতে হলো কেন? আবার আপনি নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন যে আপনার কোনো প্লট নাই, আপনার কোনো জায়গা জমি নাই, বাড়িঘর নাই, অথচ এই যে এগুলো কি পিনাকি ভট্টাচার্যের এখানে এই প্রমাণ আছে, তারপরেও আমি আবার দেখাই দিচ্ছি এগুলো। এটা তো আপনার চট্টগ্রামে আপনার নামে ফ্ল্যাট আছে, ঢাকাতে আপনার নামে ফ্ল্যাট আছে, তো আপনি সেখানে তাহলে আপনি মিথ্যা তথ্য গোপন করলেন। এটা কোন ধরনের মুনাফিকি? এটা কি অসত্য তথ্য নয়? বিগত শেখ হাসিনা সরকারের আমলে যখন বিএনপি জামাতের কোনো লোক ঘরে ঘুমাতে পারেনি, তখন কি হয়ে আপনি তখন শেখ হাসিনাকে বৈধতা দিয়েছেন? এটি তো মিথ্যা নয়। কুসুম কুসুম সমালোচনা করে আপনি তাদেরকে বৈধতা দিয়েছেন। তো এটা তার কাছে ফ্ল্যাট চেয়েছেন, প্লট চেয়েছেন, শামীম ওসমানের সাথে আপনার সম্পর্ক ভালো। এখন প্রশ্ন উঠতে পারে যে পিনাকি ভট্টাচার্য রুমিন ফারহানার উপরে এতটা খেপলেন কেন? খেপার তো যথেষ্ট কারণ আছে, কারণ রুমিন ফারহানা এবং ফজলুর রহমানরা 5 আগস্টের পরবর্তী সময়ে ওই যে তাদের ভিতরে যে মুজিব প্রেম, আওয়ামী প্রেম, এইগুলো তো তারা আসলে গোপন রাখতে পারছিল না। মূলত তারা আসলে ওইখানেরই লোক। বাংলাদেশের আপামর জনসাধারণ উত্তেজিত হবার একমাত্র কারণ আপনি জুলাই যোদ্ধা, আমাদের ব্ল্যাক ডায়মন্ড হাসনাত আব্দুল্লাহকে আপনি যাচ্ছে তাই ফকিন্নির পুত বলে গালিগালাজ করেছেন। এটি কোনো সভ্য সমাজের ভাষা হতে পারে না। এটি রুমিন ফারহানা, যারা শামীম ওসমানদের সাথে যাদের লিয়াজ থাকে, তারাই কেবল বলতে পারে। আপনার এই পোস্টের পরে খুশিতে লাফিয়ে উঠেছে শামীম ওসমান, নিঝুম মজুমদার, মেহের আফরোজ শাওন, এরা লাফিয়ে উঠেছে খুশিতে। সুতরাং আপনি কাদের পারপাস সার্ভ করছেন এটা তো
খুব সহজেই বোঝা যায়। এর জন্য তো রকেট সায়েন্স পড়া লাগে না। এই রুমিন ফারহানার রাজনৈতিক ক্যারিয়ারে যে বাঁশটা দিয়েছে, আমার কাছে মনে হয় না যে এই বাঁশের ভারে রুমিন ফারহানা পরবর্তীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। মাননীয় প্রধান বিচারপতির একটা ইঙ্গিত এবং প্রশ্ন রাজনীতিতে গভীর প্রশ্নে উদ্বেগ করছে, এবং প্রধান বিচারপতির সংশয় প্রশ্ন। ওদিকে দিল্লিতে হাসিনার সাথে এস আলমের গোপন মিটিং, ভারতের ষড়যন্ত্র, নভেম্বর ডিসেম্বরকে কেন্দ্র করে দেশে নাশকতা সৃষ্টি, ডিসেম্বরের মধ্যে ইউনূস সরকারকে বিদায় করা, বিএনপিও আবার ভারতের ষড়যন্ত্রের সাথে তাল মেলানো, ওদের সব মিলে আর 111 যারা ঘটাতে চায় তারা তো আর বসে নেই। আর দেশে একদিকে সংকট আছে, সব মিলে 111 ঘটা এটা খুব সহজ, এটা কঠিন কিছু না। দেখেন, দেশে এই মুহূর্তে আদৌ কোনো সংবিধান নেই। দেশে সাংবিধানিক সংকট, মানে সংবিধান নেই। সংবিধান হাসিনা নিয়ে পালিয়ে গেছে। তার ফলে আপিল বিভাগ বলেছে যে একটা সরকার গঠন করুক। সেই সরকার ইউনূস সরকার। ইউনূস সরকার এমন এমন কাজ করেছে যেগুলো সংবিধানে কোনোভাবে অ্যালাউ করে না। এই সংবিধান অনুযায়ী ইউনূস সরকার এবং ইউনূস সরকারের বৈধতাদানকারী সবার ফাঁসি হওয়ার কথা। যেমন যে বিএনপি কি মাথা মোটা, দেখেন এরা 90 দিনের মধ্যে নির্বাচন চায়, এবং এই এক্সিস্টিং সংবিধানের অধীনে। আর এই সংবিধানকে যদি আমরা বহাল ধরি, তাহলে তো হাসিনা পালানো যদি মেনে নিই, তাহলে তো হাসিনা পালানোর বা পদত্যাগের যদি পালানোর কথা সংবিধানে নাই, ঠিক আছে, থাকে না। পদত্যাগে যদি ধরে নিই, সরকার তো বলছে পদত্যাগ, তাহলে এই সংবিধান অনুযায়ী পদত্যাগে 90 দিনের মধ্যে বা সংসদ ভেঙে যাওয়া 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা। তো 90 দিন তো পার হয়ে গেছে অনেক আগে। তাহলে বিএনপি তো এই সংবিধান মানে না। তো এই সংবিধান অনুযায়ী কোনোভাবে এই সরকার বৈধ নয়। তাহলে দেশ কোন দিকে যাচ্ছে? একদিকে এই সংবিধান অনুযায়ী এই সরকার অবৈধ, আবার বলছে যে এই সংবিধানে আমরা মানি, বিএনপি বলছে এই সংবিধান মানি, এবং এই সংবিধান অনুযায়ী অনেকটা দেশ চালানোর চেষ্টা করা হচ্ছে। আবার একটা সুষ্ঠু নির্বাচন এটা জাতির একদম মৌলিক প্রত্যাশা। এখন নির্বাচন হবে কি সেই দলীয় সরকার অধীনে, অন্তর্বর্তীকালীন সরকার অধীনে? তত্ত্বাবধায়ক সরকার নিঃসরণী চলছে। এক্ষেত্রে মাননীয় প্রধান বিচারপতি বলছেন যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিই, এটি কবে থেকে কার্যকর হবে? এই যে প্রশ্ন, এই প্রশ্ন কোনো উত্তর আছে? বিএনপি বলছে নির্বাচনের আগে পার্লামেন্ট ছাড়া কেউ সংবিধানে হাত দিতে পারবে না। যদি হাত দিতে না পারে, তাহলে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন সম্ভব নয়। নির্বাচন হবে কোন সরকার অধীনে? ইউনূস সরকার অধীনে। এটা তো সংবিধান অনুযায়ী অবৈধ। তাহলে আপনি কি করছেন? আপনি সংবিধান বাতিল চান না, পরিবর্তন চান না, নতুন সংবিধান চান না, গণপরিষদ নির্বাচন চান না, আপনি বিপ্লব বলতে রাজি না, যে সবকিছু নতুন ভাবে ঢেলে সাজাতে হবে সেটাও রাজি না। আবার 90 দিনও নির্বাচন চান না, 90 দিন পার হয়ে গেছে, আপনি ফেব্রুয়ারিতে মানে কি এগুলো? এখন প্রধান বিচারপতি বা যদি আপিলেট ডিভিশনের রায় আসে চূড়ান্ত, তত্ত্বাবধায়ক সরকার বহাল। কবে থেকে বহাল? এটা সংবিধানে তো ঢুকাতে হবে। কোর্ট বললেই তো বহাল হয় না, মানে কোর্ট বলবে সংবিধানে এটা ঢুকাও। এখন কে ঢুকাবে? এই যে সংকটগুলো, এভাবে একটা দেশ চলতে পারে না। এই ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতিতেই 111 আসে, তৃতীয় কেউ সুযোগ নেয় এবং নিবে, এটা অনিবার্য। যেমন দেখেন, এনসিপি বলছে নতুন সংবিধান হতেই হবে, এই সংবিধান আমরা মানি না, নতুন সংবিধান ছাড়া আমরা নির্বাচনে যাবো না। জামাত চরমনে একই কথা বলছে। বিএনপি বলছে আমরা এই সংবিধানে মানি, এটা শহীদের রক্তের উপর ভিত্তি করে তৈরি করা সংবিধান। আবার এই সংবিধান লঙ্ঘন হয়েছে অনেক আগে, এই সংবিধান মানলে নির্বাচনের তারিখ অনেক আগে চলে গেছে। তো দর্শক, আবার তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কোন সরকার অধীনে? নির্বাচন কমিশন কোন আইনে? হাসিনার আইনে। তো এই যে একটা বিশৃঙ্খলা, এই পরিস্থিতিতেই 111 যে কোনো সময় ঘটে যেতে পারে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, প্রধান বিচারপতি কিন্তু অসাধারণ মানুষ। এখন এই সংকট থেকে উত্তরণের উপায় আছে। প্রফেসর শাহিদুজ্জামান স্যার, আমার শিক্ষক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, তিনি যেটা বলেছেন যে ছেলেরা ইউনূস যদি বেইমানি করে তোমরা প্রধান বিচারপতির কাছে যাও। তো এই দেশের সাংবিধানিক সংকটে, শূন্যতায় তত্ত্বাবধায়ক সরকার রায় হলে কখন থেকে কার্যকর কি কেউ জানে না, প্রধান বিচারপতি জানেন না, তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এই ক্ষেত্রে প্রধান বিচারপতির স্পেশাল সমাধান লাগবে। প্রধান বিচারপতির নেতৃত্বে কোনো সরকার হতে পারে, অথবা তিনি জাতীয় সরকারের জন্য আহ্বান জানাতে পারেন যে আমি শপথ করবো আপনারা যা সবাই মিলে একটা সরকার গঠন করেন, যে সরকারের ক্যারেক্টার হয় বিপ্লবী সরকার। জরুরি ভিত্তিতে আপনারা গণপরিষদ নির্বাচন দিয়ে একটা সংবিধানের মাধ্যমে সেই সরকারের বৈধতা দেন। হাসিনা যেভাবে সংবিধান নিয়ে পালিয়েছে, তাতে ওই সংবিধান অনুযায়ী আর চলে না। আমরা তত্ত্বাবধায়ক সরকার কি করবো? নির্বাচন কিভাবে হবে? কোনো কিছু তো ঠিক নেই। সে নির্বাচন বৈধ না অবৈধ, মানে এটা কি ঠিক করবে? হাসিনা এখন নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন, সেটা আপনি রিভিউ করতে পারছেন না। তাহলে কি চলছে? প্রধান বিচারপতি জানে না। এই জন্য ক্রিয়েটিভ সমাধান বের করা ছাড়া কোনো উপায় নেই, বিপ্লব ছাড়া কোনো উপায় নেই। নইলে রাজনৈতিক দল, সমন্বয়করা, ছাত্র নেতারা, এরা সবাই মিলে যদি টাইমলি প্রধান বিচারপতির সাথে ডিসকাস করে কোনো ডিসিশনে পৌঁছাতে না পারে, তাহলে অনিবার্যভাবে দেশে 111 আসবে। দেশে জামাত চরমনাই এনসিপি আন্দোলন শুরু করে দেবে, আওয়ামী লীগ সেখানে একটু স্যাবোটাজ করার চেষ্টা করবে। ইউনূস রাগ হয়ে এমনি চলে যেতে চান যে কোনো সময়, ইউনূসকে একটু সেনাবাহিনী ধমক টমক দিলে তিনি এমনি চলে যাবেন, 111 এসে যাবে। তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। এটা রহস্যময় প্রশ্ন। ফিরিয়ে দিতে পারে, কিন্তু সাময়িক সমাধান দিতে চায় না। কারণ কি? ফিরিয়ে দিলে এটা এরপর কি? কারা এটা সংবিধানে ইনকর্পোরেট করবে? নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ।
এটি যাতে বারবার বিঘ্নিত না হয়, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে সেটি করা হবে। তো এখন এই কার্যকর এটা করতে হলে আসলে গণপরিষদ নির্বাচন ছাড়া উপায় নেই। গণপরিষদ নির্বাচন করে আপিল বিভাগের একটা সিদ্ধান্ত মতো ওইটা ঢুকাতে হবে। এছাড়া কোনো উপায় আছে বলে মনে হয়? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিলে তা কখন থেকে কার্যকর হবে সে প্রশ্ন রাখেন প্রধান বিচারপতি। এর মানে এই বিএনপির যে প্ল্যান, যে পরবর্তী সংসদ এই করবে সেই করবে, এগুলোর প্রতি আস্থা বা এগুলোর বাস্তবতা কিন্তু প্রধান বিচারপতি স্বীকার করেন না। তাহলে প্রধান বিচারপতি বলতে পারতেন যে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে নেক্সট ইলেকশন, ফেব্রুয়ারি ইলেকশনের মাধ্যমে, তারা এসে তত্ত্বাবধায়ক সরকার ইনকর্পোরেট করবে, কিন্তু ওই পর্যন্ত যে যাবে না বা ওই পর্যন্ত যাওয়ার কোনো ভিত্তি নেই, আইনি কোনো পথ নাই, পথ হচ্ছে বিপ্লব বা ক্রিয়েটিভ কিছু। এটা প্রধান বিচারপতির বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়। বাংলাদেশ চীন থেকে চতুর্থ প্রজন্মের 12TJ-10C জঙ্গি বিমান কিনতে আগ্রহী, এবং বাংলাদেশের পক্ষ থেকে চীনকে এই আগ্রহের কথা জানানো হয়েছে, কিন্তু এই আলোচনা কোন পর্যায়ে রয়েছে তা এখনো জানা যায়নি। রাজনৈতিক, সামরিক এবং আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা মনে করতেছেন যে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়নের জন্য অবশ্যই যুদ্ধ বিমান কেনার দরকার আছে, এবং ভিশন 2030-তেও এই পরিকল্পনার কথা উল্লেখ আছে। তবে সেটা কেনার কৌশল কি হবে আর চূড়ান্ত পর্যায়ে এই ডিসিশন এই অন্তর্বর্তীকালীন সরকার নিবে নাকি নির্বাচিত রাজনৈতিক সরকার নিবে তা নিয়ে একটা বিতর্ক আছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গত মার্চে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে চীনা যুদ্ধ বিমান কেনার আগ্রহ প্রকাশ করেন, এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকে জঙ্গি বিমান কেনা নিয়ে আলোচনা হয়েছে, এবং জানা গেছে যে চীনের প্রেসিডেন্ট তখন ইতিবাচক মনোভাব দেখান। এবং প্রধান উপদেষ্টার ওই আলোচনার পরই 12TJ-10C জঙ্গি বিমান কেনার জন্য দুই দেশের মধ্যে বিভিন্ন সামরিক এবং বেসামরিক পর্যায়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ভারত এবং পাকিস্তান যুদ্ধে এই চীনের 12TJ-10C জঙ্গি বিমানটা অসাধারণ পারঙ্গমতা দেখিয়েছে। তারা সেই ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল বিমান বর্ধিত করেছে, এবং আজকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ওই যুদ্ধে ভারতের 7টা বিমান বর্ধিত হয়। তো গত 26শে মার্চ প্রধান উপদেষ্টা 4 দিনের চীন সফরে যান, এবং ওই সফরের সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় যে দুই নেতার বৈঠকে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। এর মধ্যে আছে তিস্তা নদীর প্রকল্পে চীনের সহায়তা, মাল্টিপল রোল কমব্যাট এয়ারক্রাফট মানে বহুমাত্রিক জঙ্গি বিমান কেনা, এবং বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে চীনের কুনমিং এর বহুমাত্রিক সংযুক্তি ইত্যাদি। তবে এর আগে গত ডিসেম্বরেও চীনা J-10C জঙ্গি বিমান কেনার ব্যাপারে বাংলাদেশের আগ্রহের কথা প্রকাশ করে বিদেশি গণমাধ্যম, এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, কমান্ডার অব দ্য চাইনিজ PLA এয়ারফোর্সের আমন্ত্রণে এই গত বছরের 9 থেকে 15 নভেম্বর চীন সফর করেন আমাদের বিমান বাহিনীর প্রধান। তো তখন এই 9 থেকে 15 নভেম্বর চীন সফর করার পরেই 19শে ডিসেম্বর মানে 4 দিন পরে সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে তার সফরের কথা উল্লেখ করে বলা হয় যে বাংলাদেশ তার বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য J-10C জঙ্গি বিমান কেনার কথা বিবেচনা করতেছে, এবং তখন বিমান বাহিনীর প্রধান মাল্টিপল কমব্যাট এয়ারক্রাফট অ্যান্ড অ্যাটাক হেলিকপ্টারের প্রতি আগ্রহ দেখান। তবে তখন চীন এবং ভারতের মধ্যে উত্তেজনার বিষয়টিও রিস্ক ফ্যাক্টর হিসাবে বিবেচনায় রাখা হয়, এবং বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা ও চীনা J-10C যুদ্ধ বিমান ইত্যাদি নিয়ে ওয়ার্ল্ড ডাইরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট এর তথ্য বলেছে যে বাংলাদেশ বিমান বাহিনীতে এখনো ব্যবহারযোগ্য 188টি জঙ্গি বিমান আছে, মানে 188 আমাদের আছে। এগুলোর মধ্যে আছে MiG-29, F-7, J-7, K-8, Yak-130, এবং এখন এই চীনা J-10C যুক্ত করে বাংলাদেশ বিমান বাহিনীকে আরো আধুনিক করতে চায় ইউনূস সরকার। তবে আমরা আমেরিকান যুদ্ধ বিমানও কিনতে পারি। আমেরিকা যেগুলো সারপ্লাস হয়ে যায় ওগুলো তারা স্টোরেজ করে রাখে, যেমন F-15, এগুলো সার্ভিসেবল। পাকিস্তানও কিন্তু আমেরিকার কাছ থেকে F-15 কিনতেছে, তবে এটা বিক্রি করলে আমেরিকাটা শর্ত জুড়ে দেয়। যেমন আমেরিকা বলে যে তোমরা বিমানটা কিনো, কিন্তু এই বিমান দিয়ে কিছু দেশের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। যেমন আমেরিকা বলতে পারে যে এই বিমান দিয়ে তোমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।